This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের শীর্ষ আদালত বেশ কিছু নির্দেশ, বেশ কিছু গাইডলাইন এবং টাস্ক ফোর্স ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে। এরপর তিলোত্তমার মা বাবা, তাদের কি বক্তব্য, তাদের কি প্রতিক্রিয়া, তারা কিভাবে দেখছেন? ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। টিভি 9 বাংলাকে বললেন, ছাত্রছাত্রীরা অনেক লড়াই করছেন আমাদের জন্য, ছাত্রছাত্রীরা যেন নিরাপদে থাকে, নিশ্চয়ই ভালো। আর কি তারা বললেন দেখাবো আপনাদের এক্সক্লুসিভ। সবার আগে টিভি 9 বাংলায় তিলোত্তমার বাবা মার বক্তব্য। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, কিভাবে সরকারি হাসপাতালে নিরাপত্তা থাকবে, তারপর আরো অনেক কিছু বলা হয়েছে যে বায়োমেট্রিক চালু করতে হবে, বাইরের লোক যাতে ঢুকতে না দিতে পারে। আপনার মেয়ে কোথাও আজ উদাহরণ হয়ে দাঁড়ালো। একজন মা হিসেবে ভবিষ্যতে যারা পড়তে আসবেন মেডিসিনে বা চিকিৎসক হিসেবে পড়তে আসবেন, মা হিসেবে কি বলবেন যে এই নিরাপত্তাগুলো মানে এতদিন পরে মনে হয়েছে, তাও যদি হয় ভবিষ্যতে যদি সুরক্ষিত হয়, তাও বলবো যে আমরা হারিয়েছি কিন্তু পরে যেন আর কারো না হারাতে হয়, নামতে হবে না, সবাই সুষ্ঠুভাবে বাঁচতে পারবে। এটাও আমাদের একটা সান্ত্বনা। কার্যকর করে কেন্দ্রীয় বাহিনী থাকছে তাদের নিরাপত্তার জন্য, এইটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া? হ্যাঁ, বললাম তো, এটাই একটাই না, স্টুডেন্টরা অনেক লড়াই করছে আমাদের জন্য, স্টুডেন্টরা যাতে নিরাপদে থাকে তার দিকটা আমাদের ভালো, খুবই ভালো। এই খবরটা শুনে আমরা একটু আশ্বস্ত হয়েছি যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিচ্ছে, ওরা অন্তত সুরক্ষিত থাকবে। ওরা তো আমাদের জন্যই লড়াইটা করছে, ওদের জন্যও করছে, যাতে পরবর্তী আর কেউ না হয় এরকম বলি। এটা ভালো। এখন আপনাদের কি মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ আপনাদের পাশে বিচার সঠিকভাবে আসবে, মানে আশা করছে? আশা করছি তো আমরা এখন আর কিছু করতে পারছি না, আশা। সুবিচার পাবেন আশা করছেন তিলোত্তমার বাবা মা, কারণ এই মুহূর্তে ছাত্রছাত্রীরা তারা প্রত্যেকে প্রতিবাদে নেমেছেন, তারা প্রত্যেকে আন্দোলন করছেন, আর তাদের প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত হোক এই কথাটাই বলছেন তিলোত্তমার মা বাবা। আপনাদের যেরকম এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখালাম এই মুহূর্তে। এরপর তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে। এর মধ্যেই বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমরা পাইনি, তার মধ্যে অন্যতম প্লেস অফ অকারেন্স। সেই প্লেস নিয়ে, সেই জায়গা নিয়ে, অর্থাৎ প্রথম যে 9 তারিখে তিলোত্তমাকে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল, পাওয়া গিয়েছিল, ঠিক সেই প্লেস নিয়ে, সেই জায়গাটা নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। বিগ ওয়ালে পিসিআরকে বলবো একটু প্লে করতে, যে এই মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো রয়েছে। দেখুন সেমিনার রুমের দরজা থেকে ঢুকেই সোজাসুজি সাদা বোর্ড, যে বোর্ডটা আমরা দেখানোর চেষ্টা করছি। এরপর কি দেখছি আমরা? এরপর দেখছি আমরা সাদা বোর্ডের নিচেই এই পোডিয়ামটা রয়েছে, অর্থাৎ এই যে পোডিয়ামটা রয়েছে সেই পোডিয়ামের উপর সাদা বোর্ডের নিচে এক্স-রে রিপোর্ট ধরার বক্স রয়েছে। বেশ, আমরা দেখতে পাচ্ছি সেটা এইখানে রয়েছে। এরপর সেই বক্সের ধার ঘেঁষেই নীল কাপড়ে ঢাকা একটা বেড মেঝেতে পাতা রয়েছে, এই সেই বেড যেটা দেখাচ্ছি আমরা। এরপর দেখতে পাচ্ছি আমরা বেডের নিচ দিয়ে গেছে বিদ্যুতের তার, শেষ প্রান্তে সুইচ বোর্ড, অর্থাৎ এখানেই পাওয়া গিয়েছিল দেখা যাচ্ছে। আর এরপর বেডের পাশেই উঁচু কাঠের বেঞ্চ, তার উপর উল্টে রাখা একটা ব্যাগ। এটাও, এই যে এতগুলো জিনিস যেভাবে সাজানো রয়েছে, কোট আনকোট আমি এই শব্দটা ব্যবহার করলাম, সাজানো, এই জন্যই প্রশ্ন উঠছে। এক্স-রে বক্স এবং কাঠের বেঞ্চের মাঝখানে পড়েছিল দেহ, ঠিক ওই জায়গায়, অর্থাৎ এই নীল বেড, সেখানেই পড়েছিল তিলোত্তমার দেহ। তিলোত্তমার 2 পা দুদিকে ছড়ানো, মোটামুটি সোশ্যাল মিডিয়ায় আমরা যে ছবি
দেখতে পেয়েছি সব থেকে বেশি করে, বেডের বাইরে ছিল তিলোত্তমার একটি পা, এই বেডের ওপরে তার বাইরে একটা পা ছিল তার। এবং সব থেকে বড় প্রশ্ন যেটা উঠছে, এই জুতো বেড থেকে কিছুটা দূরে ছিল এই জুতো, এবং অদ্ভুতভাবে একটা গুছিয়ে রাখা ছিল মনে হচ্ছিল। যদি সত্যি ধস্তাধস্তি হয়ে থাকে, যদি ভয়ঙ্কর কাণ্ড ঘটে থাকে, এই জুতো কিভাবে এরকমভাবে সাজানো থাকে, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমেই আমরা বোঝানোর চেষ্টা করলাম যে সত্যি কোন কোন জায়গায় কেন অসঙ্গতির বিষয়টা সামনে উঠছে। আরও দেখি তিলোত্তমার দেহে 25টি আঘাত, যেটা এখনো পর্যন্ত পিএম রিপোর্ট যেটা সামনে এসছে তার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। নাক মুখ চেপে, গলা টিপে শ্বাসরোধের ইঙ্গিত রয়েছে। এই ময়নাতদন্তের রিপোর্ট যেটা সব থেকে বেশি ভালো করে এক্সপ্লেন করেছি আমরা, সেখানে তার উল্লেখ রয়েছে। এরপর এত আঘাত দেখে বিশেষজ্ঞদের মত, এক্ষেত্রে প্রবল ধস্তাধস্তি হওয়ার কথা। ঠিক এতগুলো আঘাত রয়েছে, ধস্তাধস্তি হয়েছে, সেটাই স্বাভাবিক। আর তারপর ক্রাইম স্পট কি তাহলে সাজানো, যে কথা বারবার বলছিলাম, তার কারণ যে বিষয়গুলো সামনে উঠে আসছে, এগুলো ওই অত বড় ধস্তাধস্তির পর সত্যি যেভাবে পাওয়া যাচ্ছে সেইভাবে পাওয়া কি সম্ভব? এরপর তিলোত্তমার একটি হাত কপালের উপর রাখা ছিল, যেটা আমরা তথ্য মারফত জানতে পেরেছি যে তাকে ওই হাতটা কপালের উপর ছিল বলেই মনে করা হচ্ছিল তিনি ঘুমিয়ে পড়েছেন, তাই কেউ তাকে ডাকেননি। বিশেষজ্ঞদের মতে ঘুমের মধ্যে মৃত্যু হলে কপালে হাত থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে তেমনটা তো হয়নি। আর এক্ষেত্রে মৃত্যুর সময় কিছু টের না পাওয়ার কথা, সেক্ষেত্রে অথচ কাউকে ধর্ষণ করলে তিনি প্রতিরোধ করবেনই, সেক্ষেত্রে হাত কপালের উপর কি করে থাকে, প্রশ্ন তো উঠবেই। ময়নাতদন্তের রিপোর্টেও প্রতিরোধের চিহ্ন মিলেছে, তাহলে এক্ষেত্রেও যেভাবে তিলোত্তমাকে উদ্ধার করা হয়েছিল তার হাত যেখানে ছিল সেটা নিয়েও প্রশ্ন থেকে গেল। তাহলে বারবার যেটা বলছি যে তাহলে কি করে তিলোত্তমার হাত কপালে পৌঁছলো, এটা তো মানাই যাচ্ছে না, হতেই পারে না। তাহলে কি খুনের পরই তিলোত্তমার হাত ওইভাবে কপালে রেখে দেওয়া হয়েছিল? অর্থাৎ এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে যে সত্যি যে জায়গাটা দেখানো হচ্ছে সেই জায়গাতেই কি তিলোত্তমাকে খুন আর ধর্ষণ করা হয়েছিল? সেমিনার রুমে অন্য ভালো শয্যা ছিল বলে হাসপাতাল সূত্রে খবর রয়েছে। আর কি জানতে পারছি আমরা, কেন ধুলো ভরা পোডিয়ামের মেঝেতে শুতে গেলেন তিলোত্তমা? সত্যি তো যদি ভালো বেড থেকেই থাকে তাহলে ধুলো মাখা জায়গায় কেন তিনি শুতে যাবেন? তিনি তো চেনেন ওই জায়গাগুলো। কেন দেওয়াল ঘেঁষে বিছানা পাতলেন তিলোত্তমা আলাদা করে? ঠিক দেওয়াল ঘেঁষে, দেখুন এখানে দেখাচ্ছি আমরা সেটাই। কেন এতটা ধার ঘেঁষে, মানে দেওয়াল ঘেঁষে কি কারণে বিছানাটা পাততে হয়েছিল? এত জায়গা থাকতে কেন বিদ্যুতের তারের উপর বেড পেতে শুলেন তিলোত্তমা? কারণ বেডের ঠিক কাছেই যেরকমভাবে এই বিদ্যুতের তার পড়েছিল, এই প্রশ্নটা কিন্তু তারপরে ওঠে। সত্যি তো কেন এত কাছে বিদ্যুতের তার যেখানে রয়েছে সেখানে তিনি বেড পাততে গেলেন? এই প্রশ্নগুলো উঠছে বারবার করে। এবং এই যে প্রশ্নগুলো যেগুলো বললাম, বিগ ওয়ালের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, যে কোথায় অসঙ্গতি, কোথায় অসঙ্গতি, কি প্রশ্ন। এই প্রশ্নগুলো শুধু আমরা তুলছি তেমনটা নয়, আন্দোলনকারীরা তারাও তুলছেন তাদের বক্তব্য। এই ঘটনার সাথে একাধিক লোক জড়িত, বারবার আমরা যেটা বলতে চাইছি, আমাদের কনসার্ন একাধিক, সিবিআই তদন্ত করে জানাক, এক না একাধিক, কতজন, হাউ মেনি, এর ঘটনার পথে মোটিভ কি। যদি এই মোটিভ আমরা না জানতে পারি তাহলে আমরা কীভাবে বলতে পারবো যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। তিলোত্তমা ধর্ষণ খুনে সন্দীপ ঘোষকে টানা 5 দিন ধরে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। শুক্রবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত প্রায় 52 ঘন্টা সন্দীপ ঘোষকে প্রশ্ন করছে তদন্তকারী সংস্থা। তিলোত্তমার মৃত্যুকে কেন তড়িঘড়ি আত্মহত্যা ঘোষণা? মৃতদেহ দেখেই তো বোঝা যাচ্ছিল অস্বাভাবিক মৃত্যু, তাহলে কিসের ভিত্তিতে আত্মহত্যার তত্ত্ব? এখনো পর্যন্ত প্রায় 52 ঘন্টা সন্দীপ ঘোষকে প্রশ্ন করছে তদন্তকারী সংস্থা। কি তারা জানতে চাইছে? এই টানা জিজ্ঞাসাবাদ কারণ কি? সিজার মন্ডল আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সিজার, কোনো উত্তর পেলে তুমি?
দেখো, ঘটনাটা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে এবং সেই সময় সেই কলেজের অধ্যক্ষ বা সেই যে প্রতিষ্ঠানের মাথা হিসেবে ছিলেন সন্দীপ ঘোষ, এবং সেই জায়গা থেকে স্বভাবতই এই গোটা ঘটনা তদন্ত করতে গিয়ে তার বক্তব্য অত্যন্ত জরুরি। প্রথম থেকেই কিন্তু সিবিআই সেটা স্পষ্ট করে দিয়েছিল এবং সেই কারণে আমরা দেখছি যে টানা 5 দিন কনজিকিউটিভ 5 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সিবিআই আধিকারিকরা যেটা ইঙ্গিত দিচ্ছেন গোটা ঘটনাক্রম জানার জন্য তার বক্তব্য দরকার। কারণ এখানে সেদিন কোন সময় এই ঘটনা তারা জানতে পারলেন, অর্থাৎ হাসপাতালে প্রথম কে দেখলো, তারপরে সন্দীপবাবু নিজে কখন জানতে পারলেন, তারপরে তিনি ঠিক কি করেছিলেন, তিনি হাসপাতালে এসেছিলেন কিনা, তার অধস্তন কর্মচারীদের কি নির্দেশ দিয়েছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি প্রথমেই একজন চিকিৎসক হিসেবে তার একটা বড় ভূমিকা থাকে। তিনি জানেন যে এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে সেই যে প্লেস অফ অকারেন্স সেটাকে সিকিওর করতে হয়, সেটা তিনি সে ধরনের কোনো উদ্যোগ নিয়েছিলেন কিনা। কারণ সিবিআই হোক বা কলকাতা পুলিশ হোক, তারা কিন্তু একটা কথা জানাচ্ছেন যে তারা পৌঁছানোর আগে, অর্থাৎ তদন্তকারী সংস্থা পৌঁছানোর আগে ওই ঘরে কিন্তু একাধিক ব্যক্তি জমা হয়েছিলেন, চিকিৎসকরা জমা হয়েছিলেন, তার ফলে কিন্তু তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই জায়গা থেকে প্রশাসনিক প্রধান হিসেবে তার কি ভূমিকা ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে সেই বিতর্কিত অংশগুলো উঠে আসছে যে কে বা কারা তার পরিবারকে, অর্থাৎ তিলোত্তমার পরিবারকে ফোন করে খবর দিল, সেই সিদ্ধান্ত কখন নেওয়া হয় এবং ফোন করে খবর দেওয়ার সময়ে কেন আত্মহত্যা বলা হলো, সেই দায়িত্বটা কার, তাকে কি সেটা বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, এই ধরনের একাধিক ঘটনা। এবং সেই সঙ্গে সঙ্গে ওই দিন ওই বিল্ডিংয়ে কারা ডিউটিতে ছিলেন, সেই সঙ্গে সঙ্গে সঞ্জয় রায় কিভাবে সেখানে এত ওপেন অ্যাক্সেস পেল, তার এই ধরনের অ্যাক্সেস কিভাবে হলো, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন, এতগুলো প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে তার কিন্তু একাধিক দায়িত্ব রয়েছে, যেটা আজকে হাইকোর্ট, এর আগে হাইকোর্ট এবং আজকে সুপ্রিম কোর্টও সেই প্রশ্নটাই তুলেছে। এবং সেই জায়গা থেকে তার এই যে ভূমিকা, সেই ভূমিকাগুলো নিয়ে কিন্তু তাকে টানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে তার যে সহকর্মীরা রয়েছেন, আমরা জানি যে ইতিমধ্যেই তার যে চেস্ট বিভাগের যিনি প্রধান, তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেদিন যারা পিজিটি এবং ইন্টার্ন ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ানগুলো মিলিয়ে দেখা হচ্ছে যে সন্দীপ ঘোষ তিনি তার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন কিনা। এই যে এতগুলো ভূমিকা, মানে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে এতগুলো প্রশ্ন উঠে যাচ্ছে, সিবিআই কি কোনোভাবে তাকে নিজেদের হেফাজতে নিতে পারে, এই কোনো সম্ভাবনা থাকছে? দেখো, সেটা এখনই কিন্তু একদম খুব স্পষ্টভাবে বলতে গেলে এখনই সম্ভাবনা অত্যন্ত কম। তার কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটা রেপ এবং মার্ডারের তদন্ত করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন পর্যন্ত তদন্তকারী সংস্থার হাতে এমন কোনো তথ্য আসেনি যে তিনি ওই অপরাধের সঙ্গে সরাসরি সংযুক্ত। যদি কোনোভাবে তার 120B অর্থাৎ তার ষড়যন্ত্রমূলক ভূমিকা, সেই ভূমিকা প্রমাণ করবার মতো জায়গাও কিন্তু এখনো আসেনি। সেই কারণে এখনই এই ধরনের সম্ভাবনা অত্যন্ত কম, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।